সত্যি ইউনূসকে নিয়ে যেটা হচ্ছে, ইউনূস যদি চলে যায় কেউ বলছেন তাহলে অনাথ হয়ে যাবে বাংলাদেশ। এখনো একটা হয় না এরকম, যেসব ব্যক্তির এরকম তকমাটা আছে তাদের হ্যালোটা বেশি হয়। আবার কেউ কেউ একটা বক্তব্য হচ্ছে যে যাই হোক না কেন ইউনূসের দ্রুত নির্বাচন দেওয়াটাই হচ্ছে খুব শ্রেয় পথ ছিল, কিন্তু যত তিনি এটা ডিলে করছেন সংকট তাকে যেভাবে ঘিরে ধরছে, বেরিয়ে আসতে পারবেন না সত্যি আলটিমেটলি ওই পদত্যাগ করব বা এই করবো। আমি তো চাই আগে, আবার কখনো কখনো হঠাৎ হচ্ছে একটা ভিটামিনের শক্তিতে উদ্দীপিত হয়ে বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। হয়তো কালকেই শোনা যাবে হঠাৎ তিনি এরকম বলতে শুরু করলেন। এই যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিটা কি মানে সত্যি যে এই যে স্বার্থগুলোর দ্বন্দ্ব এখন যে জায়গায় গিয়ে রয়েছে, এটাতে যদি না হয় তাহলে বাংলাদেশ একটা কি মানে বলা যেতে পারে অ্যানাদার মানে একটা যোগ্যক্ষেত্র তৈরি হবে পৃথিবীর বিভিন্ন পরাশক্তিগুলোর, আমেরিকা, চায়না এবং হচ্ছে ভারতের একটা স্টেক তো আছেই অবশ্যই। তো কি জায়গা থেকে আপনি এটা বলবেন আজকের এই মুহূর্তের পরিস্থিতি? আমি আপনাদের বলি, গোটা বিষয়টার পিছনে ভারত সুকৌশলে যা খেলবার খেলে দিয়েছে। একটু অন্যভাবে আজকে ব্যাখ্যাগুলো আমি করছি। আপনারা জানেন যে আইএমএফ এর লোন নিয়ে, ঋণ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সোচ্চার ছিল, তাই তো? কিন্তু অনেকে জানে না হয়তো এর মূল কৌশলটা বাংলাদেশের বিরুদ্ধেও ছিল। কারণ 2023 সালে শেখ হাসিনার সময় 470 কোটি টাকা আইএমএফ ঋণ স্যাংশন করেছিল বাংলাদেশের জন্য। তার প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি এবং তৃতীয় কিস্তির টাকা পেয়েছে, চতুর্থ আর পঞ্চম কিস্তির টাকা পায়নি। এবং তার এগেইনস্টে যে সমস্ত শর্তগুলো চাপিয়ে দেওয়া আছে সেগুলো এই মুহূর্তে তাকে ফিল আপ করা মুশকিল। কারণ দুটো কারণে, এক হচ্ছে পাকিস্তানের মতো বাংলাদেশ সন্ত্রাসের আতুরঘর হয়ে আছে, দ্বিতীয়ত কথা হচ্ছে রাজনৈতিক স্টেবিলিটি না থাকার কারণে বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না। ফলে সেটাও কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপর প্রভাব পড়ছে। এই যে আমরা মানবিক করিডোরের কথা বলি, তো ইউনূস কেন ট্রাম্পকে এই মানবিক করিডোর দেওয়ার চেষ্টা করছিলেন, তার মূল কারণটা কিন্তু অন্যখানে। মূল কারণটা হচ্ছে সেইখানে মানবিক করিডোর দিয়ে আইএমএফ এর ঋণটা যাতে স্যাংশন হয়, সেটা ছিল তার পিছনের লক্ষ্যটা, এবং সেই লক্ষ্য পূরণ করবার জন্য সেটা চেয়েছিল। কিন্তু ইউনূসের কপাল মন্দ, এই কারণেই মন্দ, এই মানবিক করিডোরকে কেন্দ্র করে যে জাতীয়তা বোধ গড়ে তুলতে পেরেছিল সুকৌশলে, এই ওয়াকার সুকৌশলে, বিএনপি সুকৌশলে এই মানবিক করিডোরের এগেইনস্টে একটা জাতীয়তা বোধের জন্ম দিয়েছিল। মানুষ বিশ্বাস করে ফেলেছিল যে আমরা মানবিক করিডোর দিলে পরে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে, এটা আমরা করতে দিতে পারি না। এটা হচ্ছে তার একটা অন্যতম কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে আজকে তার দলের অন্তর্দলীয় পদত্যাগের প্রবণতা। আপনারা জানেন যে এই মুহূর্তে সার্জিস আসিফ নজরুলের পদত্যাগ চাইছে, পাটোয়ারি অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইছে, বিএনপি চাইছে নিরাপত্তা উপদেষ্টা এবং ছাত্রদের পদত্যাগ। আর ওই যে সজীব না নির্জীব ভুইয়া, তাকে তো খুঁজে খুব একটা পাওয়া যাচ্ছে না। ওই নির্জীব ভুইয়াকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, যা সেটা সে করবার চেষ্টা করছে। আমাদের ইতিহাস যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখব যে কোনো দেশের একটি সরকারকে দারুণভাবে প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা থাকে। এই মুহূর্তে ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন পত্রিকা তারা একের পর এক এই ইউনূসের বিরুদ্ধচারণ করছে। আপনারা হয়তো জানেন যে এই যে ডেইলি স্টার কিংবা প্রথম আলো, এরা প্রতিদিন বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে তাদের লেখাটা প্রকাশ করে। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, একটা ইউটিউব চ্যানেল দেখাতে পারবেন না যেখানে দাঁড়িয়ে আজকে ইউনূসের প্রশংসা করছে না, বিরোধিতা করছে। সুতরাং এমন একটা অবস্থার মধ্যে এসে তারা দাঁড়িয়ে আছে। সুতরাং তাকে কিন্তু যেতে হবে। আর ইউনূসের আবহনও নাই, বিসর্জনও নাই, কারণ তিনি একটি নয়, 1, 2, 3, 4 একাধিক দেশের তিনি নাগরিকত্ব নিয়ে আছেন।
তার পক্ষে চলে যাওয়াটা কোনোভাবেই সমস্যা নয়। আমরা বাংলাদেশের 1971 সালের যদি মুহূর্তটা দেখি, তাহলে আমি একাধিক পত্রিকার কথা বলে দিতে পারি, যেমন নিউ ইয়র্ক টাইমস, কিংবা দ্য ইভিনিং স্টার হেরাল্ড, কিংবা সিডনি মর্নিং হেরাল্ড, এই যে বিভিন্ন পত্রিকাগুলো, একাধিক পত্রিকা সেদিন বাংলাদেশের পক্ষে কথা বলেছে। এমনকি লন্ডনেরও নিউজ স্টেটমেন্ট পর্যন্ত বাংলাদেশের পক্ষে কথা বলেছে। আজকে কোনো মিডিয়া, কোনো পত্রিকা ইউনূসের পক্ষে কোনো কথা বলছে না। ফলে একাধারে এই সমস্ত ঋণগ্রস্ত অবস্থা, কারণ সাধারণ মানুষের ডিমান্ড, সাধারণ মানুষ চেয়েছিল অর্থনৈতিক স্টেবিলিটি, সেটা পায়নি। ফলে একটা মহাদেশীয় এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের ভেতরে যে একটা ভয়ঙ্কর সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিশেষ করে গার্মেন্ট শ্রমিকদের কথাটা আমি সবচেয়ে বেশি এক্ষেত্রে এটা বলবো, কেন গার্মেন্ট শ্রমিকদের যে তাদের একটা অপূরণীয় তাদের একটা অবদান তারা রেখেছে আজকের বাংলাদেশের জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে। বিদেশের থেকে রেমিটেন্স এসছে, এটা ঠিক কথা, কিন্তু তারা বাংলাদেশে বসে এরকম একটা মানে পরিস্থিতি থেকে তারা গিয়ে পড়তে হবে তাদের, এটা কিন্তু তারা কল্পনাতে যে আনতে পারেনি। এটা অন্তত বাংলাদেশে যাওয়ার আমাদের প্রয়োজন নেই, কিন্তু আমরা এখানে থেকেই এটাকে অন্তত বুঝতে পারি। আমি একটু যদি মানে এই জায়গা থেকে ইউনূস ছেড়ে দেনে বেলা নয়, অনেকবার চেষ্টা তো হয়েছে যে সরিয়ে দেওয়ার, শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট হাউস ঘিরে ফেলা, কোথাও কোথাও এরকমও তো আসছে যে সেনাবাহিনী রাজনীতির মধ্যে ঢুকে পড়ছে, এটা ঠিক না, এই ধরনের বয়ান আসবে। মানে কেউ কেউ মানে ইউনূসের বিভিন্ন অনেক ধরনের এখন উপদেষ্টা আছেন, তাদের কাউকে দিয়ে এটা বলাচ্ছেন। কার্যত খেলাটা এখন তার হাত থেকে বেরিয়ে গেছে, সেই কারণে কি এরকম ফোর্সপাত। কারণ আজকে একটা মার্চ ফর ইউনূস এরকম একটা ডাক ছিল, কিন্তু তার কোনো সাড়া শব্দ সেভাবে হয়নি। কোথাও আর কি একে বলছে তুমি আগে নামো তারপর আমি আছি, মানে আজকে এখন আর কেউ রিস্ক নিতে চাইছে না। এই পরিস্থিতিটা মানে হয়েছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতের ভূমিকাটা এখন কি থাকবে তাহলে? না দেখুন, এরা তো আপনি প্রত্যেকটা কাউকে না কাউকে আপনি কোনো কোনো সময় বোকা বানাতে পারবেন, কিন্তু একটা মানুষকে বারে বারে আপনি বোকা বানাতে পারবেন না। এই যে ধরুন ভারতের জুজু দেখিয়ে বা আওয়ামী লীগের জুজু দেখিয়ে যে বারবার করে যে রাজু ভাস্কর যে সামনে ডাকা বা হচ্ছে ওয়াকার না হাসনাত চিৎকার করা, মানুষ একটা টাইমে আসতো, কিন্তু এখন বুঝতে পারছে যে আলটিমেটলি কি হতে চলেছে, যে ইউএস নেভি কোথায় এসে ডক করছে, সার্বভৌমত্বে আঘাত আসছে, এইগুলো তো তারা বুঝতে পারছে, সাধারণ জনগণ। তো সুতরাং তাদের থেকে তো মুখ ফিরিয়ে নেবে, এটা অতীব স্বাভাবিক। এবং এটাও অতীব স্বাভাবিক যে দেখুন, আমরা উই শুড নট বিট অ্যারাউন্ড দ্য বুশ। এটা আমি যেটা মনে করি, বা যতটুকু আমাদের মানে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে ওনার যে যতটুকু দায়িত্ব ছিল, যে দায়িত্ব হচ্ছে মানে আপনার ওয়াশিংটনের স্বার্থসিদ্ধি, পশ্চিমা বিশ্বের স্বার্থসিদ্ধি করা, সেটা উনি করেছেন। এবং ভারতের সঙ্গে এই কারণের জন্য আপনি দেখবেন মাঝে উনি চেষ্টা করেছিলেন একটা ব্যালেন্সিং অ্যাপ্রোচ নেওয়ার। ব্যালেন্সিং অ্যাপ্রোচ বলতে যে চায়নার সঙ্গেও আমি থাকবো, আবার এদিকে আমি ইউএসকেও একটা জায়গা করে দেবো। মানে এদিকে হচ্ছে জান্তা গভর্নমেন্ট মায়ানমারের সঙ্গে আমি যুদ্ধে জড়িয়ে পড়বো মানবিক করিডোরের মাধ্যমে, ওদিকে আমি লালমনিরহাটটা চায়নার হাতে তুলে দেবো। এই একটা মানে ব্যালেন্সিং অ্যাপ্রোচ নিয়ে উনি থাকতে চেয়েছেন। ব্যালেন্সিং মানে না মানে হযবরল বা খিচুড়ি টাইপের, এটা কারণ হচ্ছে চায়না একটা কনফ্লিক্টিং জোনে কেন সে মানে বিনিয়োগ করবে না, এক্স্যাক্টলি। এবার এটাই হচ্ছে না, ওদের চায়নার তো ইন্টারেস্ট আছে না ওখানে, চায়নার তো অবভিয়াসলি ইন্টারেস্ট আছে বিকজ স্ট্র্যাটেজিক লোকেশন। কিন্তু এখন ভারত তো নিউ ভারত, যদি কেউ এই ইউনূসও যদি মনে করে যে লালমনিরহাটটাকে দিয়ে আমি ইন্ডিয়াকে প্রেসারে রাখবো, তাহলে ইন্ডিয়া কিন্তু, আমি তো আগের দিনও বলেছি যে অপারেশন সিন্দুর যেটা, ওটা কমা হয়েছে, ফুল স্টপ কিন্তু হয়নি। তো সুতরাং এটা যদি কেউ বলে আমাদের সার্বভৌমত্বে যদি কেউ থ্রেট দেওয়ার চেষ্টা করে, সেই ইউনূস হোক আর যাই হোক, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা কিন্তু পরিষ্কারভাবে। ওকে, মানে পরিষ্কার হচ্ছে যে নতুন ভারত এইরকম পরিস্থিতি এবং তার অ্যাকশনের দিকে সেটা মানে সে যাচ্ছে। আমি একটু শ্রমিকবাবু আপনার কাছে এটাই জানতে চাইবো যে সত্যিই তো তাই, এইরকম ভ্যান্ডালিজম, মানবাধিকার লঙ্ঘন, হিন্দুদের উপর ধারাবাহিক, একটা তো হিন্দুদের 6 দফা না 8 দফা একটা দাবি ছিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সাথে, এই ভারতের সাথে অকারণে সম্পর্ককে যে তিক্ততার দিকে নিয়ে গেল, ভিসা বাতিল হয়েছে। ভারত কিন্তু এখন পাল্টা একটা অ্যাকশন মোডে, ভারত বয়কটের ডাক দিয়েছিল,
কিন্তু ভারতের পণ্য যাচ্ছে, কিন্তু ভারত কিন্তু তাদের পণ্যের উপর শর্ত চাপিয়ে দিয়েছে। এইটা মনে হয় মানে একটা অনভিপ্রেত একটা সিচুয়েশনসকে তৈরি করলো এই ফেসটা। একদম একদম। এবং মানে আরও একটা বিষয় বলি, চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের একটা আপামর জনসাধারণ, সাধারণ মানুষ, আমি মানে একদম গ্রাসরুট লেভেলে বলছি, আপনি যদি নর্মাল মানে ইউটিউব খোলেন, একটা সময় ডক্টর ইউনিস এবং তার লোকজন তারা বলতো ভারত থেকে নেওয়ার দরকার নেই, থাইল্যান্ড চলে যাও। থাইল্যান্ড বাংলাদেশের পাশে নয়, থাইল্যান্ড যাওয়া আসা করতে একটা সাধারণ বাংলাদেশির যে টাকা খরচ, তাদের পক্ষে কি সেইটা সম্ভব? ভারত ছিল বলে তাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা, আপনি যে কোনো কলকাতার যে কোনো হসপিটাল আপনি দেখুন, সেখানে আপনি বাংলাদেশি মানে আপনি আগে মানে মোটামুটি ধরুন এই শেখ হাসিনার ওই সময়টায় বন্ধ ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা স্বাভাবিকের দিকে যাচ্ছিল, আবার কিন্তু চিকিৎসা ভিসা এগুলো সব দেওয়া হচ্ছিল। কিন্তু অকারণে, এটা আপনি একদম ঠিকই বলেছেন, মানে এই যে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের একটা এই পহেলগাম ঘটনার পরে একটা সংঘাত তৈরি হলো, একটা এই মানে যুদ্ধ, তারপরে যুদ্ধবিরতি, এই সময়ে আবার যেন মাঝে যে সিনেমা একটা কথা উঠেছিল যে চিকেন নেক নিয়ে নেব, হ্যাঁ আসাম দখল করে নেবো, কেউ কেউ বললেন কলকাতা দখল করে নেবো, মানে অদ্ভুত একটা পরিস্থিতি। কিন্তু ডক্টর ইউনিস, মানে আমি এটা অবাক হয়ে যাই, একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি কখনোই এর বিরুদ্ধে গিয়ে একটা কথা বললেন না। মানে একটা দেখুন, একটা তুমি প্রতিবেশী দেশ সম্বন্ধে এই কথাগুলো বলছো, মানে একজন তিনি নির্বিকার, উনি পরোক্ষভাবে সেই কথাগুলো বলেছেন চায়নায় গিয়ে। ওকে, আজকে সময় অতিক্রান্ত। উই আর দ্য গার্জিয়ান অফ দ্য বে অফ বেঙ্গল, উই আর দ্য গার্জিয়ান অফ মানে অফ দ্য ওশেন, মানে ওই অঞ্চলের আর কি বড় বড় উনি রয়েছেন। কিন্তু ন্যায়, মানবিকতা এবং ভারতের মতো একটি শক্তিকে খাটো করে দেখা, এবং তার যোগ্য জবাব যে দেবে ভারত, এবং পেতে শুরু করেছে, এবং এটা বাড়াবাড়ির পর্যায়ে গেলে আরও যে কি ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করতে পারে, এগুলো কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এটা ভাবা উচিত।